ইউরোপ মহাদেশ বা ইউরোপ কন্টিনেন্ট। ঠিক আছে, আজকে মূলত শিখা হয়েছে ইউরোপ মহাদেশে কয়টা দেশ আছে, দেশগুলোর নাম, আর দেশগুলো সহজে কিভাবে মনে রাখা যায় এটার জাস্ট কি শর্ট টেকনিক। ঠিক আছে, আর বেসিক কিছু তথ্য ইউরোপ মহাদেশের মধ্যে কি কি গুরুত্বপূর্ণ আছে বা পরীক্ষায় আসার মতো। পরীক্ষা আসার মতো বলতে প্রতিযোগিতামূলক পরীক্ষা এখন তো কাজে লাগবে না, ভবিষ্যতে হয়তো তোমাদের কাজে লাগবে, এরকম জিনিসপত্র কয়েকটা লেখার ট্রাই করুন। তো সর্বপ্রথম সবাই যে খাতা রেডি রাখুন। আমি প্রথমে বেসিক কিছু তথ্য লিখে ইউরোপ মহাদেশ সম্পর্কে, ওই বেসিক তথ্যগুলো জাস্ট কি খাতার মধ্যে উঠাই নেবেন। আর আমি বলার পরে যতটুকু ট্রাই করো মানে উঠাইতে পারবা ততটুকু উঠা, পরবর্তীতে প্রশ্ন করো না, যেহেতু এটা রেকর্ড থাকবো, পরবর্তীতে দেখে তারপর এটা আবার পূরণ করে নিও। এখন যতটুকু সম্ভব ততটুকু উঠাও শুধু, অথবা যদি একদমই না পারো তাহলে শুধু কান্দা শোনো, তাহলে কি অনেক উপকার হবে। ঠিক আছে, তাহলে প্রথমে হেডিং দাও যে ইউরোপ মহাদেশ। ইউরোপ মহাদেশ মানে যে প্রথমে বড় করে লিখবে যে ইউরোপ মহাদেশ, তারপরে ছোট টপিকের নাম দেওয়া হয়েছে ইউরোপ মহাদেশের গুরুত্বপূর্ণ, ইউরোপ মহাদেশের গুরুত্বপূর্ণ কিছু তথ্য। ঠিক আছে, ইউরোপ মহাদেশের গুরুত্বপূর্ণ কিছু তথ্য লিখতে নিচে দাগ দেবে, ইউরোপ মহাদেশের, ইউরোপ মহাদেশের গুরুত্বপূর্ণ কিছু তথ্য, গুরুত্বপূর্ণ কিছু তথ্য। ঠিক আছে, এখানে মূলত অনেকগুলো তথ্য আছে, যেগুলা বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি মুখে বলে দিব যে এটা অবশ্যই লেখো, আর আমি যতগুলো বলি ততগুলো ট্রাই করে লেখার, যদি না পারো তাহলে সমস্যা নাই। এক নাম্বার তথ্য এটা অবশ্যই লিখবে, এটা হচ্ছে ইউরোপ মহাদেশ আয়তনে বিশ্বের ষষ্ঠ মহাদেশ। ইউরোপ মহাদেশ আয়তনে বিশ্বের ষষ্ঠ মহাদেশ, অর্থাৎ পৃথিবীতে যতগুলো মহাদেশ আছে মোট 7টি, তো 7টির মধ্যে আয়তনের দিক দিয়ে ইউরোপ হচ্ছে ষষ্ঠ, ইউরোপ হচ্ছে ষষ্ঠ বৃহত্তম মহাদেশ। এক নাম্বার তথ্য, তাহলে এটা কি গেল, ইউরোপ হচ্ছে এক নাম্বার হচ্ছে ইউরোপ ষষ্ঠ বৃহত্তম দেশ, ষষ্ঠ বৃহত্তম মহাদেশ, বৃহত্তম মহাদেশ, এটা হচ্ছে এক নাম্বার তথ্য। আর বেশি ইম্পর্টেন্ট এইটা লিখতে হবে না, এটা জাস্ট কি মাথার মধ্যে রেখে দাও। এটা হচ্ছে ইউরোপ মহাদেশের উত্তরে উত্তর মহাসাগর আছে। আমি যদি ইউরোপ মহাদেশের ম্যাপে দেখাই, এই যে এইটুকু হচ্ছে ইউরোপ মহাদেশ, এই যে এটা পুরোটা রাশিয়া, রাশিয়া ইউরোপ মহাদেশের মধ্যে ধরা হয়। ঠিক আছে, ইউরোপ মহাদেশের মধ্যে ধরা হয়। আবার এশিয়ার লোকজন বলে না এটা কি রাশিয়া আবার এশিয়ার অন্তর্ভুক্ত, মূলত রাশিয়া ইউরোপ এবং এশিয়া দুইটা মহাদেশের ভিতরেই পড়ছে। এখন ইউরোপের অঞ্চলটুকু ধরা হয় যে এখান থেকে, রাশিয়া বাদ দিয়ে এখান থেকে অল্প একটু, খুব একটা বড় না মহাদেশ, আয়তনে যেহেতু কি ছোট মানে 5টার পরে অবস্থিত, খুবই ছোট কিন্তু সব থেকে সমৃদ্ধশালী। মানে যে কটা মহাদেশ আছে তার মধ্যে সব থেকে বেশি শিল্পে, সংস্কৃতি, শিক্ষায় সব থেকে বেশি উন্নত বা ডেভেলপড কান্ট্রিগুলো সেই সব ইউরোপ মহাদেশে অবস্থিত, অল্প একটু। তাহলে এটার উত্তরে উত্তর মহাসাগর, এটার উত্তরে কি আছে, এই যে ইউরোপ মহাদেশের উত্তর আছে উত্তর মহাসাগর, এই যে লেখা এই যে উত্তর মহাসাগর ম্যাপে, উত্তর মহাসাগর। আচ্ছা, ইউরোপ মহাদেশের উত্তরে কি আছে, উত্তর মহাসাগর। ইউরোপ মহাদেশের দক্ষিণে আছে ভূমধ্য সাগর বা মেডিটেরিয়ান সি, ইংলিশে বলা হয় মেডিটেরিয়ান সি, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ভূমধ্য সাগর অনেক বেশি পড়ানো হয়। বাংলায় কি বলে, ভূমধ্য সাগর ও কৃষ্ণ সাগর বা ব্ল্যাক সি, কৃষ্ণ সাগর বা ব্ল্যাক সি। উত্তরে কি পেলাম, উত্তর মহাসাগর। এই ইউরোপের দক্ষিণে আছে এই যেখানে লেখা ভূমধ্য সাগর, দেখো ভূমধ্য কেন, কারণ এটা ভূমির মাঝখানে অবস্থিত, এই সাগরটা কি ভূমির মাঝখানে অবস্থিত। এই যে আমাদের যে হাতের উপরে যে নীল কালার, এটা হচ্ছে ভূমধ্য সাগর বা মেডিটেরিয়ান সি। আর এই যে এখানে আরেকটু আছে অল্প একটু, দেখা যায় না, ম্যাপ খুবই ছোট, এটা হচ্ছে ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগর। তাহলে উত্তরে পেলাম উত্তর মহাসাগর, দক্ষিণে পেলাম দক্ষিণে পেলাম ভূমধ্য সাগর এবং কৃষ্ণ সাগর বা ব্ল্যাক সি। এরপরে পূর্বে আছে কাস্পিয়ান সাগর, কাস্পিয়ান সাগর, আরো আছে ইউরাল নদী ও ইউরাল পর্বত, এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত। তাহলে ইউরোপ মহাদেশের পশ্চিমে কি আছে, আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগর তো মোটামুটি সবাই নামই শুনছো, তাই না? পৃথিবীর 5টা বৃহত্তম মহাসাগরের মধ্যে আটলান্টিক একটা প্রসিদ্ধ মহাসাগর। তাহলে পশ্চিমে দেখো এই যে ইউরোপ মহাদেশের পশ্চিমে কি আছে, আটলান্টিক মহাসাগর, এই যে আটলান্টিক মহাসাগর। এটা হচ্ছে 2 নাম্বার তথ্য। এর পরবর্তীতে ইউরোপকে আফ্রিকা থেকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী। কি করেছে, জিব্রাল্টার প্রণালী আফ্রিকা থেকে বিভক্ত করেছে।
আফ্রিকা বলতে আফ্রিকা মহাদেশের কথা বলতেছি। এই যেটা আছে আফ্রিকা মহাদেশ, এই যে অংশটুকু কি মহাদেশ? আফ্রিকা। আফ্রিকা মহাদেশ। ইউরোপ তো এইটুকু ছোট্ট অল্প একটু, এইটুকু আছে এশিয়া, এই পুরাটুকু এশিয়া। এশিয়া হচ্ছে সব থেকে বড় আয়তনে, তাই না? আচ্ছা, আমাদের 1 নম্বরে যে লেকচার আছে ওখানে তো আমি মহাদেশগুলো আয়তন অনুসারে লিখে দিয়েছিলাম। ওখানে সর্বপ্রথম ইউরোপ এশিয়া মহাদেশের কথা লেখা ছিল, মানে এশিয়া মহাদেশ আয়তনে পৃথিবীর সবথেকে বৃহত্তম মহাদেশ। তাহলে এইখানে এটা তো আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশ ইউরোপ মহাদেশকে জিব্রাল্টার প্রণালী, যেখানে লেখা আছে জিব্রাল্টার প্রণালী, এই জিব্রাল্টার প্রণালী বিভক্ত করছে। কিসে বিভক্ত করছে? জিব্রাল্টার প্রণালী, বা ইংলিশে বলা হয় জিব্রাল্টার চ্যানেল। এখন প্রশ্ন হচ্ছে প্রণালী কি? আবার প্রশ্ন কি? প্রণালী কি? প্রণালী হয়েছে যখন দুইটা বৃহৎ স্থলভাগকে দুইটা জলরাশি বিভক্ত করে দেয়, তখন সেটাকে বলা হয় প্রণালী, বা ইংলিশে বলা হয় চ্যানেল। এইটুক তো স্থলভাগ, তাই না? যদি মাটি ভূমি, এখানে কি দেশ আছে? এদিকে আফ্রিকার দেশগুলো আছে, এই মাঝখানে ভূমধ্যসাগর, আর এখানে আছে আটলান্টিক মহাসাগর। মাঝখানে যে সরু পথে এটা কি করছে? বিভক্ত করে দিচ্ছে, বিধায় এটাকে বলা হয় চ্যানেল বা বাংলায় প্রণালী। এটার নাম হচ্ছে জিব্রাল্টার প্রণালী। তাহলে আফ্রিকা মহাদেশ এবং ইউরোপ মহাদেশকে পৃথককারী চ্যানেলের নাম কি? জিব্রাল্টার চ্যানেল বা জিব্রাল্টার প্রণালী। এরপর ইউরোপকে এশিয়া থেকে পৃথক করেছে কাস্পিয়ান সাগর। ইউরোপ মহাদেশকে আফ্রিকাতে, আচ্ছা এটা ইম্পর্টেন্ট, এটা অবশ্যই লিখবে। সেটা হচ্ছে ইউরোপ মহাদেশের সর্বোচ্চ স্থানের নাম হচ্ছে মাউন্ট এলবুর্স। আমরা মাউন্ট এভারেস্টের নাম শুনছি না? মাউন্ট এভারেস্ট কোন মহাদেশে অবস্থিত? এশিয়া মহাদেশ পড়ানোর সময় বলছিলাম মাউন্ট এভারেস্ট এশিয়া মহাদেশে অবস্থিত, এবং এশিয়া মহাদেশের প্রায় 6টি মহাদেশে এই মাউন্ট এভারেস্ট, একাধারে 6টি দেশে এই মাউন্ট এভারেস্ট অবস্থিত। তাহলে এটা কি এশিয়া মহাদেশের সর্বোচ্চ? এশিয়া মহাদেশের মধ্যে কি সর্বোচ্চ স্থান কোনটি? এই যে এশিয়ার সর্বোচ্চ স্থান হচ্ছে মাউন্ট এভারেস্ট। লিখে রাখতে পারো যদি মনে না থাকে, মাউন্ট এভারেস্ট, এভারেস্ট মানে এটা কি পর্বত, তাই না? আর ইউরোপ মহাদেশের সর্বোচ্চ স্থান হচ্ছে মাউন্ট এলবুর্স। ইউরোপের কোনটা? ইউরোপের সর্বোচ্চ স্থান হচ্ছে, মানে উচ্চ দিক দিয়ে, উচ্চতার দিক দিয়ে সবথেকে উঁচু হচ্ছে মাউন্ট এলবুর্স। এটা কি বলা হয়? মাউন্ট এলবুর্স। মাউন্ট এলবুর্স তুমি চাইলে এটা লিখে দিতে পারো। উচ্চতা মাউন্ট এভারেস্টের উচ্চতা হইছে 8849 মিটার। এটা কি মাউন্ট এভারেস্ট, এবং পৃথিবীর সবথেকে বৃহত্তম পর্বত শৃঙ্গ কি মাউন্ট এভারেস্ট, মানে এর উপরে আর কোনো পর্বত নাই। আর ইউরোপ মহাদেশের মধ্যে সবথেকে উঁচু হয়েছে এই মাউন্ট এলবুর্স, যেটার উচ্চতা হয়েছে 5633 মিটার। মাউন্ট এলবুর্সের কত? 5633 মিটার। আর আমাদের এভারেস্টের হয়েছে 8849 মিটার। 8849 মিটার হচ্ছে মাউন্ট এভারেস্টের। আর আমাদের মাউন্ট এলবুর্সের, মানে ইউরোপ মহাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হচ্ছে মাউন্ট এলবুর্স, যার উচ্চতা হচ্ছে 5633 মিটার। এটি কিন্তু মিটারে করতে, এটি কিন্তু কিলোমিটার না, এটি কিন্তু মিটার। এগুলা কি? মিটার। স্যার এটা কি লেখছেন ব্র্যাকেটে? 5633 মাউন্ট এলবুর্স 5633। এরপর লেখা আছে বৃহত্তম দেশ। ইউরোপ মহাদেশের বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া। যেহেতু কি রাশিয়া কার অন্তর্ভুক্ত? রাশিয়া কিন্তু পৃথিবীর বৃহত্তম দেশ, তাই না? আবার এই দেশটা কোন মহাদেশে পড়ছে? ইউরোপ মহাদেশে পড়ছে। কোন মহাদেশে পড়ছে? রাশিয়া ইউরোপ মহাদেশে পড়ছে, বিধায় এটা হচ্ছে ইউরোপ মহাদেশের সবচেয়ে বড় দেশ, একই সাথে পৃথিবীর সবথেকে বড় দেশ, একই সাথে পৃথিবীর সবথেকে বৃহত্তম দেশ বা কান্ট্রি। তুমি তাহলে এটার আয়তন লিখে দিতে পারো। রাশিয়ার আয়তন দেখো, রাশিয়ার আসলে কত বড়। রাশিয়ার আয়তন হচ্ছে 1,70,75,400 বর্গ কিলোমিটার। 400 বর্গ কিলোমিটার, শুধু মিটার না কিন্তু, এটা আবার কি কিলোমিটার বা কিমি। বিশাল একটা আয়তন আছে। বাংলাদেশের আয়তন কত? আমি একজনের ধরি। হ্যাঁ বলো। হ্যাঁ মেহরাব বলো যে বাংলাদেশের আয়তন কত? এটা না বলে কিন্তু বাংলাদেশে বের করে দিব। ঠিক আছে তাই বাবা? হ্যাঁ ইতি বলো। 1,47,570 বর্গ কিলোমিটার। গুড। অফিশিয়ালি কি এখনো পর্যন্ত 1,47,570। যদিও ছিটমহল করার পর বাংলাদেশে
পাওয়ার পর বাংলাদেশে আসলে আই থিঙ্ক একটু বৃদ্ধি পাইছে, সেটা হচ্ছে 1,47,610। এটা হচ্ছে অ্যাকুরেট মান বর্তমানে, কিন্তু এসে এখনো ভাবে এটা স্বীকৃতি পায় নাই। তাহলে আমরা কি 1,47,570 ধরুন। দেখো বাংলাদেশের আয়তন হচ্ছে মাত্র 1,47,570, আর রাশিয়ার আয়তন হচ্ছে 1,70,00,000। অনেক কম হয়ে গেছে, একদম বেশি কম। যেটা কালকে রাত্রে আমি ভাগ করছিলাম যে এইটার আয়তন দিয়ে বাংলাদেশের আয়তন দিয়ে ভাগ করছি, প্রায় 117.71 সামথিং আসে। মানে বাংলাদেশের 118টা সমান একটা রাশিয়া, প্রায় 118টা দেশের সমান একটা রাশিয়া দেশ। ঠিক আছে, মহাদেশ তো বাদই, মানে জাস্ট 118টা আমি কি করব, বাংলাদেশ যদি যুক্ত করা পারি তাহলে মাত্র একটা রাশিয়া পাবো। ঠিক আছে, তাহলে কত বড় দেশ এটা, বিশাল, তাই না? এবং পৃথিবীর সবথেকে বৃহত্তম দেশ হইছে এই রাশিয়া। তাহলে এটা কি গেল কথা না, এই বাড়তি কথা না, বাড়তি কথা গেলে বাসায় গিয়ে বলবো। এখন হচ্ছে এটা কি ইউরোপ মহাদেশের সবথেকে বৃহত্তম দেশ, এটা ইউরোপ মহাদেশের সবথেকে বৃহত্তম দেশ। তাহলে ক্ষুদ্রতম দেশ জানা প্রয়োজন, যে সবথেকে ছোট আবার কোন দেশ। ইউরোপ মহাদেশের সবথেকে ক্ষুদ্রতম দেশ আছে ভ্যাটিকান সিটি। কি সিটি? ভ্যাটিকান সিটি। আচ্ছা, ভ্যাটিকান সিটি সম্পর্কে লেকচার 1-এ আমি একটা কথা বলছিলাম, দেখি কার মনে আছে, বলো দেখি। পৃথিবীর সবচেয়ে ছোট দেশ। গুড। পৃথিবীর সবথেকে ক্ষুদ্রতম দেশ কিন্তু এই ভ্যাটিকান সিটি। তার মানে পৃথিবীর সবথেকে বৃহত্তম দেশ ও ইউরোপ মহাদেশে অবস্থিত, আবার পৃথিবীর ক্ষুদ্রতম দেশ ও ইউরোপ মহাদেশে অবস্থিত। কারণ বৃহত্তম দেশ রাশিয়া, যেটা ইউরোপের, আবার ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি, যেটা আবার কি সেই রাশিয়ারই, তাই না? আমরা একই সাথে দুইটা তথ্য লিখে দিতে পারো, যে ক্ষুদ্রতম দেশ হইছে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি, এটারও চাইলে আয়তন লিখে দিতে পারো, সেটা হচ্ছে মাত্র 0.44 বর্গ কিলোমিটার। 0.44 বর্গ কিলোমিটার। দেখো এটা আবার অনেক ছোট। তুমি চাইলে আবার এইটারে ভ্যাটিকান সিটির আয়তন বাংলাদেশের আয়তন দিয়ে ভাগ করো, তাহলে আবার বোঝা যাবে না বাংলাদেশ মানে অনেক বড়। এখন অনেকগুলো আসবো, অনেক। ঠিক আছে, যার কাছে ক্যালকুলেটর আছে সে চাইলে ভাগ করে দেখতে পারো। 1,47,570 0.4 দ্বারা ভাগ করলে কত আসে, সেইটা সমান হইবে সমপরিমাণ দেশ হচ্ছে আমাদের বাংলাদেশ। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট তথ্য। এগুলো আমি বোর্ডের মধ্যে যেগুলো লিখছি সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট তথ্য এগুলো। আসলে মহাদেশ সম্পর্কে তো অনেক পড়া যায়, তাই না? চাইলে কি এক বছর বইও পড়ানো যাবে, কারণ মহাদেশ তো ছোট একটা জিনিস না। যেগুলো আসলে পরীক্ষার মধ্যে বেশি আসে, মানে প্রতিযোগিতামূলক পরীক্ষা বেশি আসে। আর আমার রেকর্ড গুলা কিন্তু একটু বড় ক্লাসের জন্য, ঠিক আছে? যদিও তোমরা এখন ছোট থেকে শিখতেছো, এটা তোমাদের ভালো। আর আমার মূলত রেকর্ডের উদ্দেশ্য যারা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেয় অথবা বিসিএস প্রিপারেশন নিতেছে তাদের জন্য। ঠিক আছে, এখন হয়তোবা সরাসরি ডিরেক্ট আমাদের কাজে লাগে না, কিন্তু ভবিষ্যতে কাজে লাগবে একসময়। ঠিক আছে, এর পরবর্তীতে তথ্য হইছে, এটা লিখতে হইব না, হ্যাঁ এটা লিখতে হবে না। সেটা হচ্ছে রাশিয়া দেশটি এশিয়া এবং ইউরোপ উভয় দেশে অবস্থিত হলে এটি রাশিয়ার অন্তর্ভুক্ত। ওই যেটা বললাম, এশিয়া এবং রাশিয়া দুইটার মধ্যেই পড়ছে। আচ্ছা, এরপরে তথ্য লেখে, সেটা হচ্ছে এই মহাদেশের দীর্ঘতম নদী হচ্ছে ভলগা নদী। ইউরোপ মহাদেশের সবথেকে বৃহত্তম নদীর নাম হচ্ছে ভলগা নদী। আচ্ছা, আরেকটা তথ্য বলছিলাম, পৃথিবীর সবথেকে বড় নদীর নাম কি? এটা পারা উচিত। আচ্ছা, পৃথিবীর সবথেকে বড় নদীর নাম আছে নীল নদ। গুড, নীল নদ। এটা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় নদী। কিন্তু ইউরোপ মহাদেশের সবথেকে বড় নদীর নাম হচ্ছে ভলগা। ইউরোপ মহাদেশের সবথেকে বৃহত্তম নদীর নাম কি? ভলগা। ভলগা। ইউরোপ মহাদেশের সবথেকে বড় নদীর নাম হচ্ছে ভলগা। চাইলে এর দৈর্ঘ্যটা লিখে নিতে পারো, সেটা হচ্ছে 3,687 কিলোমিটার। লিখে দিই 3,687 কিমি বা কিলোমিটার। ঠিক আছে, এটা হচ্ছে ইউরোপ মহাদেশের সবথেকে বৃহত্তম নদীর নাম ভলগা, সেটা হচ্ছে 3,687 কিলোমিটার। এরপর আছে এশিয়া এবং ইউরোপ মহাদেশকে একই সাথে ইউরেশিয়া বলা হয়। ঠিক আছে, দেখবে অনেক সময় আন্তর্জাতিক খবর মাধ্যমে ইউরেশিয়া বলতে দুইটা মহাদেশকে একই সাথে বোঝায়। এটা হচ্ছে ইউরোপ এবং এশিয়া মহাদেশকে দুইটার একই সাথে ইউরেশিয়া বলা হয়। ইউরেশিয়া, এটা লিখে নিতে পারো যে ইউরোপ এবং এশিয়া মহাদেশকে একই সাথে কি বলে? ইউরেশিয়া বলা হয়। এইটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ইউরোপের ককপিট বা রণক্ষেত্র বলা হয় বেলজিয়ামকে। মানে বেশিরভাগ যুদ্ধ প্রস্তুতি সাধারণত এই বেলজিয়াম থেকে শুরু হয়, বিধায় এটাকে বলা হয় রণক্ষেত্র। রণ অর্থ যুদ্ধ, রণ শব্দের অর্থ কি? যুদ্ধ।
আচ্ছা, এরপর হচ্ছে ইউরোপের বৃহত্তম দ্বীপ হচ্ছে গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেনের নাম অনেক শুনছো। ইউরোপের বৃহত্তম দ্বীপ দ্বীপ হচ্ছে গ্রেট ব্রিটেন। দেখো তাহলে দ্বীপ জিনিসটা একটু দেখাই। প্রণালীতে বোঝাইছিলাম, প্রণালী কি? বৃহত্তম দুইটা স্থলভাগকে দুইটা জলরাশি যখন বিভক্ত করে তখন তাকে বলা হয় প্রণালী বা চ্যানেল। আর দ্বীপ হইছে ধরো মাঝখানে একটা ভূমি, চারিদিকে জল, চারিদিকে হইছে কি জল বা পানি, তখন তাকে বলা হয় কি? দ্বীপ। তখন তাকে বলা হয় কি? দ্বীপ। আচ্ছা, দ্বীপ, বে এবং উপদ্বীপ দুইটার মধ্যে তিনটার মধ্যে অনেক পার্থক্য আছে। ঠিক আছে, এটা একদিন টেম্পেলে লিখে দিই, মানে বে, দ্বীপ এবং উপদ্বীপ। যদি তোমাদের জানার ইচ্ছা থাকে তাহলে জিজ্ঞেস করো, তাহলে একদম বলে দিই। মানে বে, বে মানে হচ্ছে যেমন বে অফ বেঙ্গল, এটা কি বঙ্গোপসাগর, কিন্তু ইংলিশে কি বলা হয়? বে অফ বেঙ্গল। তাহলে বে জিনিসটা কি? দ্বীপ এবং উপদ্বীপ এই তিনটার মধ্যে অনেক পার্থক্য আছে। যেমন কি পর্বত, পাহাড় এবং পর্বত শৃঙ্গ তিনটা কিন্তু ভিন্ন জিনিস। পর্বত, পর্বত শৃঙ্গ এবং পাহাড় তিনটা ভিন্ন জিনিস। তাহলে ইউরোপ মহাদেশের সবথেকে বৃহত্তম দ্বীপের নাম কি? গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেন, এটা ইম্পর্টেন্ট, লিখে নিতে পারো চাইলে। এরপর হচ্ছে বিখ্যাত চিত্রকর লিওনার্দো দা ভিঞ্চি, নাম শুনছো? অবশ্যই শুনছো। ঠিক আছে, এই লিওনার্দো দা ভিঞ্চির জন্ম ছিল ইউরোপ মহাদেশের ইতালিতে। ইউরোপ মহাদেশের ইতালিতে তার জন্ম ছিল। তাহলে লিওনার্দো দা ভিঞ্চি কোন, যদি প্রশ্ন আসে কোন দেশে জন্মগ্রহণ করে তাহলে কি হবে? ইতালি। দেশ বললে কি? ইতালি। আর যদি মহাদেশ বলে তাহলে ইউরোপ। যেহেতু ইতালি কি ইউরোপের মহাদেশ। এবং তার বিখ্যাত চিত্রকর্ম হচ্ছে মোনালিসার ছবি, তাই না? হ্যাঁ, এটা কি মানে মানে পুরো বাংলাদেশ অনেক অনেক টাকা দাম না, যতবার চুরি করা হয়েছে ততবার খালি দাম বৃদ্ধি পাইছে। তাহলে সবথেকে দামি ছবি যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে মোনালিসার চিত্রকর্ম বা ছবি। আচ্ছা, এরপর হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয় রাশিয়াকে। রাশিয়াকে বলা হয় পিতৃভূমি। তাহলে মাতৃভূমি কি? জার্মানি। ঠিক আছে। আচ্ছা, পৃথিবীতে দুইটা মহাযুদ্ধ সংগঠিত হয়েছিল বা বিশ্বযুদ্ধ সংগঠিত, সেটা হচ্ছে বিশ্বযুদ্ধ 1 এবং বিশ্বযুদ্ধ 2। তার মধ্যে বিশ্বযুদ্ধ 2 এর পিতৃভূমি বলা হয় রাশিয়াকে। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয় কাকে? রাশিয়াকে। এখানে অনেক তথ্য আছে, আমি একটু সংক্ষেপে বলতেছি, মানে কম কম বলতেছি, যেটা বলতেছি সেটা অবশ্যই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে 1991 সালের 21 ডিসেম্বর সোভিয়েত ইউনিয়নের পতন হয়। দেখো এই রাশিয়া হচ্ছে একসময় সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। রাশিয়া তো এই যে কালার, তাহলে গ্রে কালার যেটা আছে সবটা কি? রাশিয়া। রাশিয়া আসলে একসময় 1991 সালের 21 ডিসেম্বর আগ পর্যন্ত এটা যতখানি আছে না তারও 1.5 গুণ ছিল। মানে যে এখানে যতগুলো অঞ্চল আছে, ইউক্রেন যা আছে সব নিয়ে আসলে ইউএসএসআর বা এটা বলা সোভিয়েত ইউনিয়ন। আমরা নামটা লিখে দেই ইউএসএসআর। এটা তখন হচ্ছে প্রজাতন্ত্রের নাম ছিল। ওটা ভাঙে গিয়ে 1991 সালে 21 ডিসেম্বর ভাঙে গিয়ে রাশিয়া সহ কয়েকটা স্বাধীন দেশের জন্ম হয়। 15টা স্বাধীন দেশের জন্ম হয়। তার মধ্যে রাশিয়া একটা, ইউক্রেন একটা, যার সাথে যুদ্ধ করতেছে রাশিয়া, এখনো চলমান যুদ্ধ, তো তার সাথে যুদ্ধ করতেছে। এটা একসময় একই দেশ ছিল, পরবর্তীতে 1991 সালে 21 ডিসেম্বর সেটা ভাঙে যায়। এরপর হচ্ছে জার্মানির পূর্ব নাম ছিল হচ্ছে ডয়েচল্যান্ড। জার্মানির, এটা ইম্পর্টেন্ট না, তো লিখতে হবে না। জার্মানির পূর্ব নাম মানে কোন দেশের নাম কিন্তু চেঞ্জ হতে পারে, কোন দেশের নাম অবশ্যই চেঞ্জ করা যায়। যেমন জার্মানির পূর্ব নাম ছিল কি? ডয়েচল্যান্ড। তাহলে এক সময় কি ডয়েচল্যান্ড পরিবর্তন করে এখানে জার্মানি রাখছে। আচ্ছা, এরপর আছে সমাজতন্ত্রের জন্ম জার্মান অর্থনীতিবিদ কার্ল মার্কস। এই যে এটা যে আর্টসের প্লাবনের ইম্পর্টেন্ট, এটা 19 এর বইয়ে আছে। সমাজতন্ত্রের জনক সেটা হচ্ছে, তার নাম ছিল কার্ল মার্কস। তিনি হচ্ছে অর্থনীতিবিদ, তার জন্ম ছিল হচ্ছে জার্মানিতে। এরপর আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির চ্যান্সেলর ছিলেন অ্যাডলফ হিটলার। অবশ্যই হিটলারের নাম শুনছো। তাহলে হিটলার কি ভালো লোক ছিল নাকি মন্দ লোক ছিল বলো দেখি? মানে এক কথায় উত্তর দাও, ভালো ভালো নাকি খারাপ? আচ্ছা, এটা হচ্ছে একজন এক এক কথা বলে, কেউ বলে ভালো, কেউ বলে খারাপ। যেমন হচ্ছে ইহুদিরা তো দুই চোখে দেখতে পারে না, কারণ হচ্ছে 60 লক্ষ ইহুদি মাইরা ফেলাইছে। একাই 60 লক্ষ ইহুদি নিজে মেরে ফেলাইছে। ঠিক আছে, তাহলে ইহুদিরা তো জীবনে ভালো বলবে না, আবার কেউ না বলে না ভালোই করছে, তো ওটা খারাপ করে নাই। ঠিক আছে, এখন যাদের আবার একটু মারামারি পছন্দ তারা আবার হিটলারের চাইলে পছন্দ করতে পারো। তাহলে হিটলার হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির চ্যান্সেলর ছিলেন এবং তার একটা দল ছিল, দল গঠন করেছিল, সেটার নাম ছিল নাৎসি পার্টি। এই নামটা অনেক বেশি আসে, মাঝে মাঝে খবরে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন খবরে দেখা। তো সেটা হচ্ছে তার পার্টির নাম ছিল নাৎসি পার্টি এবং তার নিজে একটা বই লিখছিল। যেমন বঙ্গবন্ধুর 2টা বই আছে না,
একটা কি কারাগারের রোজ নামচা, আর একটা আমার দেখা নয় চিন। এরকম অ্যাডলফ হিটলার একটা নিজে বই লিখছিল, সেটার নাম হচ্ছে মেইন ক্যাম্প। ঠিক আছে, এটা চাইলে ইন্টারনেটে সার্চ দিয়ে পড়তে পারো, এটা বাংলা লেখা আছে, অথবা যে লাইব্রেরি থেকে কিনেও পড়তে পারো। ঠিক আছে, তার বইয়ের নাম কি মেইন ক্যাম্প। এরপর হচ্ছে স্পেনের আরেকটা পূর্ব নাম ছিল, এখন যে বর্তমান স্পেন সেটার পূর্ব নাম ছিল হচ্ছে আন্দালুসিয়া। আন্দালুসিয়া। তো এখন বর্তমান নাম কি স্পেন চেঞ্জ করতে বেশ বর্তমান নাম। এইটা মজার তথ্য যে বিশ্বের সবচেয়ে বেশি মদ উৎপন্নকারী দেশ হচ্ছে স্পেন। মানে সবথেকে বেশি মদ উৎপাদন করা হয় কোন দেশে? স্পেনে। তারপর হচ্ছে ইংল্যান্ড। এই যে এটা ইম্পর্টেন্ট, মাস্ট বি লিখবে। হ্যাঁ, আচ্ছা আমরা যে ইউকে নাম শুনছি না, ইউকে এই কথা না, ইউকে কিন্তু একটা দেশের নাম। ওই যে প্রথম লেকচারে বলছিলাম ইউকে কি, ইউকের মধ্যে যে ইংল্যান্ড লিখে দিছিলাম, ইংল্যান্ড কি দেশের নাম? কি নাম নাকি? অনেকে বলছিল ইংল্যান্ড কি দেশের নাম। তো ইংল্যান্ড কিন্তু দেশের নাম না, ওই দেশটার নাম হচ্ছে ইউকে। ইউকের মধ্যে 4টা ই আছে, এটা কি ভূখণ্ড আছে। ঠিক আছে, আলাদা আলাদা ভূখণ্ড, যারা মাঝে মাঝে স্বাধীন দেশ হিসেবে কাজ করে। সেটার প্রথমটা হচ্ছে ইংল্যান্ড, কথা কয় না। প্রথমটা কি? ইংল্যান্ড, পরটা স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড। কি কি? ইংল্যান্ড, ইংল্যান্ড, স্কটল্যান্ড, স্কটল্যান্ড, তারপর হচ্ছে উত্তর আয়ারল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড এবং ওয়েলস। আরেকটা কি? ওয়েলস। দেখো এগুলোর নাম অবশ্যই শুনে থাকবে, মাঝে মাঝে খেলার মধ্যে দেখো ইংল্যান্ড নিজে একটা দল হিসেবে খেলে, মানে দেশ হিসেবে খেলে। স্কটল্যান্ডও দেশ হিসেবে খেলে, মাঝে মাঝে আয়ারল্যান্ডও দেখা যায়। কিন্তু ওয়েলস খুব একটা খেলাধুলা সমৃদ্ধ না, ওইটা পুরো শিল্প অনেক বেশি সমৃদ্ধ। যে 4টা ভূখণ্ড মিলে আছে শুধুমাত্র ইউকে দেশ, মানে দেশ কিন্তু ইউকে বা ইউনাইটেড কিংডম, বা বাংলা বলা হয় যুক্তরাজ্য। বাংলা কি বলে? যুক্তরাজ্য। এটার মধ্যে 4টা ভূখণ্ড, সেটা হচ্ছে ইংল্যান্ড, স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড এবং ওয়েলস। ঠিক আছে, এগুলা কিন্তু কোনো দেশ নয়, 4টা কোনো একটাও দেশ না। সবগুলা মিলে আছে একটা দেশ, সেটা হচ্ছে ইউকে বা ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডম। এখন লেখো, এটা হচ্ছে সবাই লিখবে, সেটা হচ্ছে মূলত আমাদের যেটা উদ্দেশ্য, ইউরোপের দেশগুলো সম্পর্কে জানা। ইউরোপের দেশগুলো সম্পর্কে জানা। তাহলে প্রথমে লেখো, ইউরোপের স্বাধীন দেশ আছে 48টি। ইউরোপের স্বাধীন দেশ আছে 48টি। আর এখন সবাই লিখবে, এখন যা যা লিখি সব লিখবে খাতার মধ্যে। ইউরোপ মহাদেশের স্বাধীন দেশ আছে 48টি। এই 48টা দেশই আমরা শিখুম, কিন্তু সিরিয়াল করে তুমি তাহলে গুগলে সার্চ দিতে পাই যাবে, কিন্তু মনে রাখার কোনো টেকনিক পাইবে না। অন্তত এটা কি নাই, ঠিক আছে, কোনো ওয়েবসাইটে এরকম টেকনিক লেখা নাই, অন্তত ইন্টারনেটে নাই। তো এখন চাইলে সবাই কি লিখে নিতে পারো, সেটা হচ্ছে ইউরোপ মহাদেশের স্বাধীন দেশ 48টি। তারপর লিখবা হচ্ছে, লেখছো না ইউরোপ মহাদেশের স্বাধীন দেশ কতটি? 48টি। এরপর লেখো, ইউরোপ মহাদেশকে, এই 48টি দেশকে 5টি অঞ্চলে বিভক্ত করা হয়েছে। ইউরোপকে কয়টি অঞ্চলে বিভক্ত করা হয়েছে? 5টি অঞ্চলে বিভক্ত করা হয়েছে। লেখো 5টা ভাগগুলো কি কি। আচ্ছা, ইউরোপ মহাদেশের স্বাধীন দেশ কতগুলো? 48টি। এরপর লেখো, ইউরোপ মহাদেশকে 5টি অঞ্চলে বিভক্ত করা হয়েছে। ইউরোপ লেখে এরকম 5টাই করে এরকম দাগ দাও, 5টা। 5টি দাগ দিয়ে প্রথমে লেখো পূর্ব ইউরোপ। এটা কি? পূর্ব ইউরোপ, পূর্ব ইউরোপ, পূর্ব ইউরোপের দেশ কয়টি? 6টি। এরপর সে পশ্চিম ইউরোপ। পশ্চিম ইউরোপের দেশ কতটি? 5টি। পশ্চিম ইউরোপ, পশ্চিম ইউরোপ, পশ্চিম ইউরোপের দেশ কতটি? 5টি। পশ্চিম ইউরোপের দেশ 5টি। উত্তর ইউরোপ, দক্ষিণ ইউরোপ এবং মধ্য ইউরোপ। এরপর কি? উত্তর ইউরোপ, উত্তর ইউরোপ, দক্ষিণ ইউরোপ, দক্ষিণ ইউরোপ এবং হচ্ছে মধ্য ইউরোপ। এরপর কি? মধ্য ইউরোপ। তাহলে এইগুলোর নামগুলো কি মনে রাখা সহজ। এখানে 4টা দিকে 4টা, মানে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, আর সাথে আছে মাঝখানে যেটা, সেটা হচ্ছে মধ্য ইউরোপ। এবার কোন কোন অঞ্চলে কয়টা দেশ আছে? পূর্ব ইউরোপের দেশ আছে 6টি, পশ্চিম ইউরোপের দেশ আছে 5টি, উত্তর ইউরোপের দেশ আছে 8টি,
উত্তর ইউরোপের দেশ আছে 8টি, এটা কিন্তু 4 না, এটা 8 লিখছি। এরপর দক্ষিণ ইউরোপের দেশ আছে 18টি, 18টি, এবং মধ্য ইউরোপের দেশ আছে 11টি। মধ্য ইউরোপের দেশ 11টি। তাহলে এখন গণনা করে দেখি, এখানে 48টা দেশ আছে। এই 18 আমাদের কাজ আছে 48টা দেশের নাম অন্তত কি একবার হলে কানের মধ্যে শোনা, ঠিক আছে? যেহেতু এটা ভবিষ্যতে আর কি জীবনে শুনবে কিনা সন্দেহ। যারা হয়তো একটু উপর লেভেলে পড়াশোনা করবে, যেমন সম্ভাবনা এখান থেকে যারা পড়াশোনা করতেছে দেখো আস্তে আস্তে কিন্তু পড়াশোনার লেভেল আস্তে আস্তে কমে যায়, স্বাভাবিক। তুমি দেখো প্রাইমারি স্কুলে যত বন্ধু বান্ধব আসছিল, হাই স্কুলে যা 2-1 কমছে না? অবশ্যই কমছে। যখন কলেজে যাবে তখন দেখবে অধিকটি নাই কেউ, যখন বিশ্ববিদ্যালয়ে যাবে তখন দেখবে মাত্র 5-6 জন, আর কেউ খুঁজে পাবে না। মাঝে মাঝে এই যে গ্রাম থেকে তো দেখাই যায় সর্বোচ্চ 2-1 জন, ঠিক আছে? তাহলে এখন যারা একটু উপরে লেভেলে যারা হয়তো বা তারা শুনবে, আর যারা মনে করো এই যে কয়েকদিন পরে জড়িয়ে পড়বে তারা অন্তত সার্থকতা যে একটা ক্লাস করছিল স্যার সেখানে যে অন্তত ইউরোপ মহাদেশের 48টা দেশ অন্তত কানে শুনছি, মনে রাখা আর না পারি আর না পারি, ওই মহাদেশে যাইতে পারি আর না পারি। এখন কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মানুষের লক্ষ্য কিন্তু ইউরোপ কান্ট্রিতে যাওয়া, মানে এখানে গিয়ে এস্টাবলিশ হওয়া, যেহেতু এখানে অনেক ডেভেলপ কান্ট্রি। এই কারণে তাহলে এইটুকু টানে শেষ সবার হয়েছে। আচ্ছা আমি আরেক মিনিট টাইম দিয়ে সবাই শেষ করি। এখানে হচ্ছে পূর্ব ইউরোপে কতটি? 6টি, পশ্চিম ইউরোপে 5টি, উত্তর ইউরোপে 8টি, দক্ষিণ ইউরোপে 18টি, এবং মধ্য ইউরোপে হচ্ছে 11টি দেশ অবস্থিত। এখন দেখো পূর্ব ইউরোপের যে 6টা দেশ আছে এগুলোর নামগুলো দেখি। পূর্ব ইউরোপ, হ্যাঁ আমরা পিকনিকে ইউরোপে যাবো। আচ্ছা আমি আপনি দিয়ে দিবেন পিকনিকের স্যার নাম নাই সঠিক স্যার, পরে আর কোনো পিকনিক টিকনিক না। ও স্যার আপনারা পিকনিক করবেন। পরে বলেন। আমি ইউরোপে নিয়ে যাবেন আপনি আচ্ছা নিয়ে যান। স্পেনে ইনশাআল্লাহ আমার ছাত্র যদি আমার ইউরোপে নিয়ে যায় আর কি এর থেকে আর সার্থকতা কি আছে? আচ্ছা কথা না, এই স্টপ। এখন দেখো পূর্ব ইউরোপের 6টা দেশ। এখন আচ্ছা পূর্ব ইউরোপের 6টি দেশ মনে রাখার প্রথমে টেকনিক লিখি, সেটা হচ্ছে টেকনিকটি এখানকার সবগুলোই খুব মজার। এটা হচ্ছে প্রথম টেকনিক আজাইরা সাবাস দাও কে, ঠিক আছে? এটা টেকনিক কি? আজাইরা সাবাস দাও কেন, সাবাস দাও কেন। এটা হচ্ছে এমনি জাস্ট একটা বাক্য লেখা, সেটা হচ্ছে টেকনিক যাতে মনে থাকে। আর এগুলা ফানি করে লেখা কেন, যাতে বেশি মনে থাকে, মজার জিনিস বেশি মনে থাকে, তাই না? পড়াশোনা একটু কমই মনে থাকে, আজাইরা জিনিস আসলে বেশি মনে থাকে। তো এইখানে যে লেখা আছে আজাইরা সাবাস দাও কেন, এখানে দেশগুলোর নাম যারা যারা উঠাইতে পারবে তারা উঠাও, কিন্তু কোনো প্রশ্ন করবে না যে কোনটার মধ্যে কি। আমি একটা লিখুম না, সেটা হচ্ছে আমি আঙুল ধরে ধরে বলে দিই কোনটা কোন অক্ষরে কি কি হইব। এটা আছে শরিয়াতে আছে আর্মেনিয়া, শরিয়াতে আর্মেনিয়া, শরিয়াতে কোন দেশ? আর্মেনিয়া দেশ। মানে এগুলো সবগুলো ইউরোপের মধ্যে অবস্থিত এবং সেটা পশ্চিম ইউরোপ অঞ্চলে অবস্থিত। পূর্ব ইউরোপ, হ্যাঁ সরি পূর্ব ইউরোপে অবস্থিত। তাহলে আতে আছে আর্মেনিয়া, যতে আছে জর্জিয়া, বুঝকি যতে জর্জিয়া, রশিয়াতে আছে ইউক্রেন, মানে যার সাথে যুদ্ধ করতেছে রশিয়াতে ইউক্রেন। তাহলে ইউক্রেন একটা পূর্ব ইউরোপের দেশ, ইউক্রেন কি পূর্ব ইউরোপের একটি দেশ। এরপর আছে বসনিয়াতে আছে, বসনিয়াতে কি হতে পারে? রাশিয়া। গুড, বসনিয়াতে কি? রাশিয়া। তাহলে এখানে পাইলাম কি আর্মেনিয়া, জর্জিয়া, এরপর আছে রশিয়াতে কি পাইলাম? ইউক্রেন, এবং রাতে রাশিয়া। এবং ইউক্রেন এবং রাশিয়া সবসময় পাশাপাশি থাকে, ওরা মানে নিজেরা মিল থাকে, নিজেরা ঝগড়া করে। আবার কি তোমার এর ক্ষেত্রেও কি আবার কি তোমার টেকনিকের ক্ষেত্রে দুইজন একসাথে রাখতে হচ্ছে। তাহলে ইউক্রেন এবং রাশিয়া। তারপর দন্ত ছয় আকার, এটা হচ্ছে সাইপ্রাস। সাইপ্রাস একটা দেশের নাম, বাংলাদেশ থেকে অনেক দিয়ে যায় সাইপ্রাস। মূলত সাইপ্রাস থেকে পরবর্তীতে ভালো কান্ট্রিতে যাওয়ার জন্য সাইপ্রাসে প্রথমে যায়। তাহলে দন্ত ছয় আকার হইতেছে সাইপ্রাস এবং এই বাস বয়াকার দন্ত ছয়, দুইটা মিলা হইছে বেলারুশ। দুইটা মিলা কি? বেলারুশ দেশ। তাহলে সাথে সাইপ্রাস, এইটার মধ্যে হইছে বেলারুশ। তাহলে দেখো ছয়টা কিন্তু দেশ হয়ে গেছে। এখানে বেলারুশ, সাইপ্রাস দুইটা, রাতে রাশিয়া তিনটা, ইউক্রেন চারটা, বুলগেরিয়া জর্জিয়া ওটা পাঁচটা, এবং আতে আর্মেনিয়া ছয়টা। তাহলে এই হচ্ছে ইউরোপ, পূর্ব ইউরোপের 6টি দেশের নাম। এরপরে দেখো হইছে পশ্চিম ইউরোপের 5টি দেশ। হেডিং দিতে পারো পশ্চিম ইউরোপের 5টি দেশ। পশ্চিম ইউরোপের 5টি দেশ।
পশ্চিম ইউরোপ, পশ্চিম ইউরোপ, পশ্চিম ইউরোপের 5টি দেশ। এটা এটা একটা তোমার ইয়ের নাম শুনে সম্ভবত। এটা টেকনিক হচ্ছে বুক ফিন। কি লিখবে? টেকনিকটা হচ্ছে বুক ফিন, বি ইউ কে এফ আই এল, বুক ফিন। ঠিক আছে, এখানে বি বি দ্বারা বোঝানো হয়েছে কাকে? বেলজিয়ামকে। বেলজিয়াম যিনি কি বললাম একটু আগে, ইউরোপের ককপিট বা রণক্ষেত্র। তাহলে বি মানে হচ্ছে বেলজিয়াম, ইউকে মানে হচ্ছে ইউনাইটেড কিংডম। আমি লিখে দিই, বি মানে কি? বেলজিয়াম, বেলজিয়াম। এগুলো তো বুজুর বুজুর কিছু বুজুর এই ইউকে, আচ্ছা ইউকে মানে কি? ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম বা বাংলা বলা হয় যুক্তরাজ্য। আচ্ছা এফএ, এফএ লিখবে আছে ফ্রান্স, এফএ ফ্রান্স, এফএ কোন দেশ? ফ্রান্স। এবং এনে হইছে নেদারল্যান্ড, এনে কি? নেদারল্যান্ড। নেদারল্যান্ডের সাইডে আরেকটা তথ্য লিখে দিতে পারো, নেদারল্যান্ডের পূর্ব নাম ছিল হল্যান্ড। নেদারল্যান্ডের পূর্ব নাম ছিল হল্যান্ড, অর্থাৎ হল্যান্ড থেকে পরবর্তীতে নেদারল্যান্ড বানানো হয়েছে। তাহলে বিতে বেলজিয়াম, ইউকে তে ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য, এফএ কি? ফ্রান্স, আইতে কি? আইতে আয়ারল্যান্ড, আইতে আয়ারল্যান্ড এবং এনে নেদারল্যান্ড, এনে নেদারল্যান্ড। বাংলায় দেখো নেদারল্যান্ড। আচ্ছা এখন কি গেল? আচ্ছা বেশি টাইম লাগবে না, এই বেশি টাইম লাগবে না, এখানে কিন্তু দুইটা শেষ, দুইটা অঞ্চল কিন্তু শেষ, আর মাত্র আছে 3টা। এরপর আছে উত্তর ইউরোপের 8টি দেশ। এরপর কোন অঞ্চল? উত্তর ইউরোপের 8টি দেশ। কোন অঞ্চল? উত্তর ইউরোপ, উত্তর ইউরোপ, উত্তর ইউরোপ। উত্তর ইউরোপে কয়টি দেশ আছে? 8টি দেশ। এটা টেকনিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কিসের জন্য? এখানে আছে আরো কিছু তথ্য লেখা আছে, সেটা হচ্ছে অল ফিডে আসুন, অল ফিডে আসুন। এখানে প্রথম এ দ্বারা বোঝা হয়েছে এস্তোনিয়া, কথা না? প্রথম এ মানে কি? এস্তোনিয়া। কোন দেশ? এস্তোনিয়া দেশ। অনেক দেশের নাম দেখো আজকে প্রথম শুনবে। সেটা হচ্ছে এল মানে হচ্ছে লাটভিয়া, এল মানে হচ্ছে লাটভিয়া। পরের এল মানে হচ্ছে লিথুয়ানিয়া, পরের এল মানে লিথুয়ানিয়া। প্রথমে তো এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়া। এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়া, এই 3টা দেশ হচ্ছে অলে। এরপর ফিডে হয়েছে, ফি মানে হচ্ছে ফিনল্যান্ড, ফি মানে ফিনল্যান্ড। ডেতে ডেনমার্ক, ডেতে কি? ডেনমার্ক। এরপর আতে হচ্ছে আইসল্যান্ড, সরি আতে কি? আইসল্যান্ড। তারপর হচ্ছে দন্ত শতে হচ্ছে সুইডেন, দন্ত শতে কি? দন্ত সরস্বরে সুইডেন এবং নতে হচ্ছে নরওয়ে, নতে কি? নরওয়ে। তাহলে কি কি বললাম? এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া অলে। ফি মানে হচ্ছে ফিনল্যান্ড, ডেতে ডেনমার্ক, আতে হচ্ছে আইসল্যান্ড, সুতে সুইডেন এবং নতে নরওয়ে, নতে নরওয়ে। এরপর একটা তথ্য লিখে নিতে পারো, এই 3টা অঞ্চলকে বলা হয়, এই 3টা দেশকে বলা হয় বাল্টিক রাষ্ট্র। এগুলো বলা হয় কি? বাল্টিক রাষ্ট্র, অর্থাৎ বাল্টিক মহাসাগরের অবস্থিত সাইটে অবস্থিত বিধায়কে বলা হয় বাল্টিক রাষ্ট্র। এরপর এই পরের 5টা, এখানে কয়টা দেশ আছে? 5টা। এখানে 3টা গেলে এখানে কয়টা? 5টা। এই 5টাকে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বা শান্তিপ্রিয় দেশ। এগুলো বলা হয় কি? শান্তিপ্রিয় দেশ। মানে এরা কখনো কারোর সাথে ইচ্ছা করে যায় যুদ্ধ করে না, ঠিক আছে? এরা হচ্ছে শান্তিপ্রিয় দেশ বা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। এখন কি গেল? উত্তর ইউরোপের 8টি দেশে বলতোই। এরপর সে কি গেল? পূর্ব, পশ্চিম, উত্তর। এখন কি তাহলে দক্ষিণ, ঠিক আছে? দক্ষিণেরটা বড়, দক্ষিণের দেশ কয়টি? দক্ষিণের দেশ কয়টি? দক্ষিণ ইউরোপে 18টি। তার মানে এটা লিখতে হবে না, কারো লিখতে হবে না, খালি জাস্ট মুখের কথা শুনে নাও, পরবর্তীতে ভাষায় দিতে হবে। রয়েছে দক্ষিণ ইউরোপ, দক্ষিণ ইউরোপ। দক্ষিণ ইউরোপের দেশ আসলে 18টি। এটা টেকনিকও মজা, সেটা হচ্ছে আসমা গ্রিস থেকে বিসিএস করে ভিআইপি হয়ে গেল, ঠিক আছে? ধরো একটা মেয়ের নাম আসমা, আসমা গ্রিস থেকে আসমা গ্রিস থেকে বিসিএস করে, বিসিএস হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ সম্মানীয় একটা তোমার চাকরির পদ বলা যায়, এখানে একটা পরীক্ষা। তারপর সে করে ভিআইপি হয়ে গেল, বিসিএস করে ভিআইপি হয়ে গেল।
হয়ে গেল। আচ্ছা বিসিএসটা মূলত এই যে আমি যাদের পড়াইতেছি এরা হচ্ছে যারা পূর্ব এইগুলা দেখবো কারা জানো বেশি করে হচ্ছে বিসিএস প্রিপারেশন নিতেছে। বিসিএস হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস, ঠিক আছে? যারা মূলত এই পরীক্ষাটা দেয় এটা হচ্ছে সর্বোচ্চ তোমার সম্মানীয় চাকরি। যারা এটা প্রস্তুতি নেয় সাধারণত তাদের এইরকম সাধারণ জ্ঞান অত্যন্ত বেশি জানতে হয়, ঠিক আছে? এগুলোতে অনেক প্রশ্ন আসে। তো এটা একটা টেকনিক, সেটা হচ্ছে আসমা গ্রিস থেকে বিসিএস করে ভিআইপি হয়ে গেল। কিছু টেকনিক সেটা হচ্ছে দক্ষিণ ইউরোপের টেকনিক। আমি মুখে শুধু বলে দেই, এখানে এক একটা অক্ষরের মধ্যে একটু বেশি করে তোমার এইগুলা দেশগুলো আছে, একটার মধ্যে একটা এরকম না 3-4টা করে আছে। যেমন প্রথম এতে আছে আলবেনিয়া, এটা জাস্ট মুখের মধ্যে শুনে নাও, কারো লিখতে হবে না, লিখতে পারবে না। প্রথম এতে কি আলবেনিয়া, পরের এসে 3টা দেশ, একই সাথে 3টা দেশ। প্রথমে এতে কি আলবেনিয়া, পরে এসে 3টা দেশ, সেটা হচ্ছে সার্বিয়া, স্লোভেনিয়া আর স্পেন। সার্বিয়া, স্লোভেনিয়া, স্পেন 3টা দেশ। পরের এম এ 4টা দেশ। পরে এম এ কয়টা দেশ? 4টা। একটা হচ্ছে মেসিডোনিয়া বা উত্তর মেসিডোনিয়া বর্তমান নাম। এরপর হচ্ছে মাল্টা কিন্তু একটা দেশের নাম। হ্যাঁ, মাল্টা কি একটা দেশের নাম, সেটা হচ্ছে ইউরোপ মহাদেশে অবস্থিত। তারপর হচ্ছে মোনাকো, এরপর কি মোনাকো এবং সর্বশেষে মন্টিনিগ্রো। তাহলে কি কি 4টা দেশ? সেটা হচ্ছে মেসিডোনিয়া, মাল্টা, মোনাকো এবং মন্টিনিগ্রো। এই মোট 4টা দেশ হচ্ছে এম দ্বারা। পরে এতে একটা দেশ, সেটা হচ্ছে অ্যান্ডোরা। মানে প্রথম এতে গেছে কি আলবেনিয়া, পরে এসে গেছে 3টা দেশ সার্বিয়া, স্লোভেনিয়া, স্পেন। পরে এমে গেছে 4টা দেশ মেসিডোনিয়া বা উত্তর মেসিডোনিয়া, তারপর হচ্ছে মাল্টা, মোনাকো এবং মন্টিনিগ্রো। এই মোট 4টা দেশ। পরে এতে এসে অ্যান্ডোরা। এখন গ্রিস তো নিজে একটা দেশ, গ্রিস। এরপর হচ্ছে পরের বিতে, এই যে বিসিএস এর বিতে, এই থেকে মধ্যে কোনো টেকনিক নাই। এই বিসিএস এর বিতে হইছে 2টা দেশ, সেটা হচ্ছে বুলগেরিয়া আর হচ্ছে বসনিয়া ও হার্জেগোভিনা। একটা দেশের নাম হচ্ছে বুলগেরিয়া, আর একটা দেশের নাম হচ্ছে বসনিয়া ও হার্জেগোভিনা। আমার কয়েকদিন আগে একটা ফোন দিছিল, সেটা হচ্ছে যে এই দেশ থেকে একটা ফোন আসছিল না, আমি জানি না কে ফোন দিছিল, ধরার সাথে সাথে কেটে দিছে। অনেক টাকা হয়তো ওনার কাছে। ওই দেশটা ছিল কি বসনিয়া এবং হার্জেগোভিনা। মানে এখানে কেউ কল দিলে তোমার স্মার্টফোনে লেখা ওঠে কোন দেশ থেকে কল দিছে, যদি দেশের বাইরে থেকে দেয়। তাহলে ওখানে লেখা হচ্ছিল সে যেটা বসনিয়া এবং হার্জেগোভিনা। পরে বুঝলাম তো এই শুনতে ফোন দিছে। আর এটা বেশি ইম্পর্টেন্ট কিসের জন্য, এখান থেকে তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, ঠিক আছে? ওটা সম্ভবত বলে দিছে, মানে অন্য কারো থেকে আমারটাই আসছিল, ঠিক আছে? এটা একটা দেশের নাম, সেটা হচ্ছে বসনিয়া এবং হার্জেগোভিনা। এরপরে সিতে হয়েছে 2টা দেশ, একটা হচ্ছে ক্রোয়েশিয়া। প্রথমটা কি ক্রোয়েশিয়া এবং পরেরটা হচ্ছে কসোভো। পরে সিতে 2টা দেশ, একটা হচ্ছে ক্রোয়েশিয়া এবং কসোভো। পরে এসে একটা দেশ, সেটা হচ্ছে স্যান মেরিনো। পরে এসে কি দেশ? স্যান মেরিনো। পরের ভিতে দেখো, এই পরের মধ্যে কোনো টেকনিক নাই। ভিতে আছে ভ্যাটিকান সিটি। এই ভিতে কি ভ্যাটিকান সিটি, অনেক বেশি আমরা পড়ছি। এরপর আইতে ইতালি এবং পিতে হচ্ছে পর্তুগাল। পিতে কি পর্তুগাল। আচ্ছা, ইতালি সম্পর্কে আরেকটা তথ্য দেশ, সেটা হচ্ছে ইতালিকে বলা হয় ইউরোপের বুট বা জুতা, ঠিক আছে? মানে ইতালি দেশটা একটু বাঁকা, তো জুতার মতো দেখতে, এই কারণে বলা হয় কি ইউরোপের বুট বা জুতা। এটা চালিয়ে লিখে নিতে পারো। তাহলে কি গেল ভিতে? কি গেল ভিতে গেল হচ্ছে ভ্যাটিকান সিটি, আইতে ইতালি এবং পিতে হয়েছে পর্তুগাল। এটা কি আছে দক্ষিণ ইউরোপের 18টি দেশ। আর সর্বশেষ অঞ্চল, সেটা আছে মধ্য ইউরোপের 11টি দেশ। মধ্য ইউরোপের 11টি দেশ। মধ্য ইউরোপের 11টি দেশ। মধ্য ইউরোপের 11টি দেশ। মধ্য ইউরোপের 11টি দেশের টেকনিক্যাল সেটা আছে অল আরজিসি ইজ স্মল পোহা। এটা কোনো আসলে বাক্য এরকম কোনো মিনিং নাই। যেমন এটার টেকনিকটা কি অল আরজিসি ইজ স্মল পোহা। এরপর আছে অল আরজিসি ইজ স্মল পোহা। আরজিসি ইজ স্মল পোহা। এটা হচ্ছে টেকনিক। প্রথম এতে হচ্ছে অস্ট্রিয়া। এতে কি বোঝায়? অস্ট্রিয়া সম্পর্কে আরেকটা তথ্য দেয়, সেটা হচ্ছে বাংলাদেশের বিখ্যাত একজন ফানি লোক, সেটা হচ্ছে সেফুদা। নাম হয়তো বা শোনা নাই, ঠিক আছে? হ্যাঁ, সেফুদা। তো সেফুদা হচ্ছে অস্ট্রিয়াতে, বর্তমানে অস্ট্রিয়ায় থাকে। এরপর এলে হচ্ছে লিচেনস্টাইন। এবং পরে রয়েছে লুক্সেমবার্গ।
অস্ট্রিয়া, লিচেনস্টাইন এবং পরে হলে লুক্সেমবার্গ। পরে আরে হয়েছে রোমানিয়া, এ আরে কি রোমানিয়া। জিতে হয়েছে জার্মানি, এ জিতে কি জার্মানি। এবং সিতে হয়েছে চেক প্রজাতন্ত্র, এই সিতে কি চেক প্রজাতন্ত্র। তাহলে আরে কি গেল, আরে গেল রোমানিয়া, জিতে জার্মানি এবং সিতে হয়েছে চেক প্রজাতন্ত্র। এবং মল, এই মলে হয়েছে মলদোভা, এই দেশটার নাম কি মলদোভা। মলদোভা। এখানে আইএস কি বলছি, সরি আই, এখানে আইএস, আই কোনো টেকনিক নাই এবং এস এ দুইটা দেশ আছে। এই এস এ কি আছে দুইটা দেশ, সেটা হচ্ছে স্লোভাকিয়া এবং সুইজারল্যান্ড। স্লোভাকিয়া এবং সুইজারল্যান্ড দুইটা দেশ, আই কোনো নাই, এস এ দুইটা দেশ, সেটা হচ্ছে স্লোভাকিয়া এবং সুইজারল্যান্ড। এবং পরের মূল হচ্ছে মলদোভা বললাম। আর পথে হচ্ছে পোল্যান্ড, পথে কি পোল্যান্ড এবং হাতে হচ্ছে হাঙ্গেরি, হাতে হাঙ্গেরি। তাহলে এই হয়েছে আমাদের মোট 48টি ইউরোপের দেশ, 48টি দেশ ইউরোপ মহাদেশে, ঠিক আছে। তাহলে এখানে যারা একটু বেশি জানতে চাও তারা এখানে গুগলে সার্চ দিয়ে এইগুলো দেশগুলোর রাজধানী সম্পর্কে জানতে পারো, আর সাথে এগুলার কারেন্সি বা এগুলোর মুদ্রার নামগুলো জানতে পারো।